নমস্কার চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। পিছনে দেখতে পাচ্ছেন আমরা একটা মটরশুটির জমিতে আমাদের পরিবারের লোকজন, আমার কাকুরা চাষ করেছে এবং ওই জমিটাতেই আজকে ভিডিওটা আমি ক্রিয়েট করছি। এবং আপনারাও যদি এইরকমভাবে ফলন মটরশুটির পেতে চান, তাহলে কীরকমভাবে মটরশুটির জমির পরিচর্যা নেবেন সেই ব্যাপারে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। প্রথম চাষ থেকে শুরু করে ভিটামিন স্প্রে পর্যন্ত মটরশুটিতে কী কী রোগ লাগতে পারে এবং সেগুলো থেকে আপনারা আপনাদের মটরশুটির জমিকে বাঁচানোর জন্য কি কি স্প্রে করবেন, এই ব্যাপারে ভিডিওতে একটা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটিতে প্রথমে আপনাদেরকে পুরো আমি জমিটা দেখাচ্ছি এবং জমিটাতে ফুল এবং যে ফলন এসেছে সেটাও আমি একটু দেখাচ্ছি। দেখুন, পুরো জমিটা যদি আমরা দেখি এই দিক থেকে ওই দূর অবধি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাচ্ছি। দেখুন, এবং প্রতিটা গাছে দেখুন কি সুন্দর ফলন আছে এবং আপনারাও এইরকম ফলন কিভাবে পাবেন সেই ব্যাপারে আজকের পুরো ভিডিওতে আমাদের ডিসকাশন থাকবে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি। দেখুন, মানে যা মটরশুঁটি ধরেছে, আমি ভিডিওটা ক্রিয়েট করার এটাই একটা আমার উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে এটা আমি একটু শেয়ার করি, যে আপনারাও যাতে এরকম ফলন আপনারাও ভালো মতো পান। দেখুন, পুরো জমিটা যদি দেখি ফুল এবং ফলন অত্যধিক পরিমাণে আছে, আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন পুরো দেখুন। এবং জায়গাটা এই থেকে ওই দূর অবধি আছে এবং পুরো জমিটাতেই মোটামুটি যদি পুরো জমিটাকেই দেখা হয়, সবগুলো প্রতিটা মটরশুঁটির গাছগুলোতেই প্রতিটাতেই অনেক বেশি পরিমাণে ফলন আছে এবং ফুলও আছে। চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মটরশুঁটির চাষ কীরকমভাবে করবেন এবং মটরশুঁটির চাষ আপনারা কেন করবেন। শীতকালে আপনারা যে ধরনের ফসলের চাষবাস করেন তার মধ্যে আমাদের অঞ্চলে বেশিরভাগ জায়গাতেই আমি দেখি মটরশুঁটির চাষ হয় এবং মটরশুঁটির চাষ চাষিরা অনেকেই করে, কিন্তু এই মটরশুঁটি চাষ করার পেছনে একটা সায়েন্টিফিক ব্যাপারও আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মটরশুঁটির যে মূল থাকে, এই সিম্বগোত্রীয় বা ডাল জাতীয় শস্যের মূলে রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া থাকে। যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে, বাতাস থেকে সরাসরি যে নাইট্রোজেনটা থাকে সেটাকে আবদ্ধ করতে পারে। তার জন্য কি হবে, পরে আপনাদের জমিতে সেটা ওই গাছের যে মূল যে নাইট্রোজেনটা বাতাস থেকে সংগ্রহ করবে সেটাকে কাজে লাগাবে এবং এরকমভাবে আপনারা যে সার ব্যবহার অত্যধিক পরিমাণে করেন সেই সারের ব্যবহারটা আপনারা কম করতে পারবেন। সারের ব্যবহার যদি কমও করেন তাও কিন্তু আপনাদের এই মটরশুঁটির চাষটা হবে। তারপরে একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের জমিতে শস্যাবর্তন, এমনিতেও দেখবেন এগ্রিকালচারের বিভিন্ন রকম বই বা ভিডিওতে আরও আপনারা দেখতে পাবেন যে বড় এগ্রিকালচারিস্ট আছে তারা সবাই বলে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন করার জন্য। ক্রপ রোটেশনটাও আপনাদের এরকমভাবে হয়ে যাবে। বছরের কোনো একটা সময়ে মটরশুঁটি বা কোনো সিম্বগোত্রীয় জিনিসের যদি আপনারা চাষ করেন, আপনাদের মাটির উর্বর শক্তিও অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আজকাল যেরকম পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার চলছে, মাটির অবস্থা এমনিতেই খারাপ আছে, তার জন্য মাঝে মাঝে এই মটরশুঁটি বা ডাল জাতীয় শস্য বা সিম্বগোত্রীয় চাষ করা আপনাদের মাটির পক্ষে অনেক ভালো। আজকের ভিডিওতে আলোচনা করব জমি তৈরি আপনারা কীরকমভাবে করবেন, তারপরে মটরশুঁটির পরিচর্যা কীরকমভাবে নেবেন। জমি তৈরির কথায় চলুন এরপর আসি। জমি তৈরি করার জন্য চাষি বন্ধুরা আপনাদের রাসায়নিক সারও লাগবে এবং জৈব সারেরও প্রয়োজন হবে। জৈব সার আপনারা কি কি নেবেন এবং রাসায়নিক সার কি কি নেবেন সেই ব্যাপারে বলছি। জৈব সারের জন্য আপনারা 1 ট্রাক্টর গোবর, বিঘাতে 1 বিঘা ট্রাক্টর গোবর সার আপনারা নিতে পারেন। আপনাদের এলাকায় যদি আপনারা গোবর সার পাচ্ছেন না, তাইলে আপনারা সর্ষের খোলকে 25 থেকে 30 কেজি নিতে পারেন। আপনারা যদি সর্ষের খোলও আপনাদের ওইখানে পাচ্ছেন না, তাইলে আপনারা নিতে পারেন যে পোলট্রি সার থাকে, সেটা মোটামুটি 60 থেকে 70 কেজি মোটামুটি পোলট্রি সার বিঘাতে 33 ডেসিমেল জায়গাতে নিতে পারেন। এইসব জিনিসগুলো যদি আপনারা আপনাদের এলাকায় পাচ্ছেন না, তাইলে আপনারা যে কোম্পানির ভার্মি কম্পোস্ট সার থাকে, বিভিন্ন রকম কোম্পানির, এইখানে আমি একটা কোম্পানির সারের রিকমেন্ডেশন আপনাদেরকে দিয়ে রাখছি, যেটা আমি নিজেও জমিতে ব্যবহার করেছি এবং খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে লিভিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির সুধা সুষম জৈব সার ভার্মি কম্পোস্ট। এই সুধা সুষমকে বিঘা প্রতি 50 কেজি হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন চাষের জমিকে তৈরি করার জন্য, মটরশুঁটির জমি যখন আপনারা তৈরি করবেন। এরপর আসি রাসায়নিক সারের ব্যবস্থাপনায়। মটরশুঁটির জমিতে
এসএসপি যে সিঙ্গেল সুপার ফসফেট থাকে সেটাকে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দর হবে আপনাদের মটরশুঁটির জমির জন্য। মটরশুঁটির জমির জন্য সিঙ্গেল সুপার ফসফেট আপনাদেরকে রাসায়নিক সার হিসাবে ব্যবহার করতে হবে। এবং আমি ভিডিওর প্রথমেই বললাম যে মটরশুঁটির মূল বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করার ক্ষমতা রাখে। তার জন্য এই সময়ে রাসায়নিক সার নাইট্রোজেন যে ইউরিয়ার ব্যবহার আপনারা না করলেই ভালো, কারণ অলরেডি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেনটা সংগ্রহ করে নিজের কাজে লাগায়। তার জন্য নাইট্রোজেন সার এই সময়টাতে ব্যবহার করার আপনাদের খুব একটা প্রয়োজন হবে না। যদি আপনারা পারেন এই মটরশুঁটি বা তৈলবীজ জাতীয় যে শস্যগুলো আছে এই সব শস্যগুলো সালফার খেতে খুব বেশি পছন্দ করে। তার জন্য আপনারা যে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট আছে, লিভিয়েট হেপ্টাহাইড্রেটকে আপনারা ব্যবহার করতে পারেন। সালফারের যে মানে অপূর্ণতা থাকে বা সালফারের যে প্রয়োজন হয় সেই সালফারের প্রয়োজনীয়তা মেটাতে আপনারা জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটকে জমিতে ব্যবহার করতে পারেন। চাষি বন্ধুরা, মটরশুঁটিকে আপনারা জমিতে যখন বীজকে বসাবেন তার আগে আপনারা একটা জিনিস যদি লক্ষ্য করেন বা এইটা করেন তাহলে কিন্তু আপনারা জার্মিনেশনটা অনেক ভালো পাবেন। এমনিতে জমিতে যদি একটু রসালো ভাবটা থাকে, একটু ভিজে ভিজে ভাবটা থাকে, তাইলে কিন্তু মটরশুঁটির পক্ষে অনেক ভালো হয়। তার জন্য কি করবেন, যে জমিটাতে আপনারা মটরশুঁটির চারাকে বসাবেন সেই জমিটাকে মোটামুটি 6 থেকে 7 দিন আগে একটা সেচ দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে মাটিতে হালকা ময়েশ্চার ব্যাপারটা থাকে, ভিজে ব্যাপারটা থাকে। তারপরে মটরশুঁটির দানাকে অনেক চাষি বন্ধুরা ভিজিয়ে জমিতে রোপণ করেন। এমনিতে করলা বীজ বা যেসব বীজগুলো আছে ওই সব বীজগুলোর জন্য আমি রিকমেন্ডেশন দিই যে আপনারা সেগুলোকে ভিজিয়েই চারাকে বসাবেন, জমিতে ভিজিয়েই করলা বীজকে লাগাবেন। কিন্তু মটরশুঁটির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা বলছি। মটরশুঁটির বীজকে আপনারা ভেজাবেন না, শুকনো অবস্থাতেই জমিতে আপনারা বপন করবেন। কিন্তু মাটিটা একটু ভিজে টাইপের, একটু ময়েশ্চার অ্যাবজর্ব করে যেমন রাখে এরকম অবস্থায় যেমন মাটিটা থাকে, তাহলে দেখবেন আপনারা পরে মটরশুঁটির জার্মিনেশন অনেক ভালো পাবেন। কতগুলো মটরশুঁটির উন্নত জাতের নাম আমি এখানে আপনাদেরকে বলে রাখছি। আপনারা অ্যাডভেন্টা কোম্পানির GS10 বা ইন্ডো আমেরিকান হাইব্রিড সিডস কোম্পানির ইন্ডোম গ্রিনউড এই ধরনের জাতের মটরশুঁটির চাষ আপনারা করতে পারেন। বা আপনারা বাজারে আপনাদের কাছের রিটেলার শপে যে মটরশুঁটির দানা পাচ্ছেন সেটা নিয়েও জমিতে আপনারা চাষ করতে পারেন। জমি তৈরির সময় যেমন রাসায়নিক সার এবং জৈব সারের ব্যবস্থাপনা কীরকমভাবে করবেন সেই ব্যাপারে বললাম। এরপরে আমি আপনাদেরকে বলবো এই জমি তৈরির সময়ে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টেরও ব্যবহার করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের ব্যবহার জমি তৈরি করার সময় আপনাদের লাগবে। যেমন সালফারের প্রয়োজন হবে সেরকম মাইক্রোনিউট্রিয়েন্টেরও প্রয়োজন হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা এইখানে নিতে পারেন লিবিক্স অ্যাগ্রোকাম পিভিটি এলটিডি কোম্পানির ভিটায়াসকে নিতে পারেন, যেটাতে জিঙ্ক, বোরন এবং কপার এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে। এটা আপনারা জমি তৈরির সময় ব্যবহার করতে পারেন। আপনাদের জমিতে জিঙ্ক, বোরন বা এই ধরনের যে অনুখাদ্যগুলো আছে, জিঙ্ক, বোরন, কপার এই ধরনের অনুখাদ্যগুলো যদি অভাব থাকে তাহলে সেটার পূরণ হবে। আপনারা ভিটাসকে জমিতে ব্যবহার করতে পারেন জমি তৈরি করার সময়। ছোট অবস্থায় চাষি বন্ধুরা আপনারা দেখবেন মটরশুঁটির জমিতে যা পোকার আক্রমণ হতে পারে, কিছু ছোট ছোট সাদা এবং কালো মাছির আক্রমণ আপনাদের মটরশুঁটির জমিতে হবে, যেগুলো কি করে ওই মাছিগুলো মটরশুঁটির পাতার রসটা পুরোপুরি খেয়ে দেয়, পাতা কুঁকড়ে যায়। এই সমস্যা থেকে আপনাদেরকে মটরশুঁটির জমিকে বাঁচানোর জন্য আপনারা স্প্রে করবেন ইমিডাক্লোপিড গোত্রের ওষুধকে। ইমিডাক্লোপিডকে যদি আপনারা জমিতে স্প্রে করেন তাইলে দেখবেন ইমিডাক্লোপিড বাজারে বিভিন্ন রকম কোম্পানির আলাদা আলাদা ওষুধ আপনারা পাবেন। সেই ইমিডাক্লোপিড গোত্রের ওষুধকে আপনাদেরকে এই সময় স্প্রে করতে হবে, যাতে জমিতে আপনারা মাছির এবং জাপ পোকার আক্রমণ থেকে আপনারা আপনাদের মটরশুঁটির ফসলকে বাঁচাতে পারেন। ইমিডাক্লোপিড গোত্রের ওষুধ ব্যবহার করে আপনারা যদি এই সাদা মাছি বা জাপ পোকাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে আপনারা ওষুধটা একটু চেঞ্জ করবেন। সেই জায়গাটাতে আপনারা থাইমোথক্সাম গোত্রের ওষুধকে একটু ব্যবহার করবেন। সিনজেন্টা কোম্পানির একতারাকে প্রতি 5 গ্রাম 15 লিটার জলে মিশিয়ে জমিতে একবার আপনারা স্প্রে করবেন। দেখবেন আপনারা আপনাদের জমিতে জাপ পোকা, সাদা মাছি বা কালো মাছির আক্রমণ থেকে আপনারা আপনাদের মটরশুঁটির ফসলকে বাঁচাতে পারবেন। মটরশুঁটির জমিতে অনেক সময় আপনাদের জমিতে মাকড়ের আক্রমণ আপনারা লক্ষ্য করতে পারেন। মাকড়ের আক্রমণ যদি আপনাদের জমিতে হয় তাহলে আপনারা কি স্প্রে করবেন? ধানুকা কোম্পানির ওমাইটকে প্রতি
15 লিটার জলে প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে করে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করতে পারেন মাকড়ের আক্রমণটাকে ঠেকাতে। বা আপনারা লিভিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির মাইটেন্ট ইমপ্রুভ বলে একটা ওষুধ আছে, যেটা জৈব সমাধান হবে আপনাদের ফসলের জন্য। এই ওষুধটাকে আপনারা ব্যবহার করতে পারেন, মাইটেন্ট ইমপ্রুভ, স্ক্রিনে আমি দিয়ে দেব। এবং জমিতে পারেন তো আপনারা যদি নিমের স্প্রে আপনারা নিতে পারেন, তাও আপনাদের জমিতে অনেক ভালো হবে। নিমের স্প্রে একটা আমি এইখানে আপনাদেরকে বলে রাখি, লিভিক্স কোম্পানির মার্গোসা। মটরশুঁটির জমিতে আপনারা অনেক সময় দেখবেন আপনাদের জমিতে লেদা পোকারও আক্রমণ হয়ে থাকতে পারে। লেদা পোকার আক্রমণ থেকে আপনাদের জমিকে বাঁচানোর জন্য আপনাদেরকে প্রোফেনোফোস প্লাস সাইফারমাথ্রিন এই গোত্রের ওষুধকে স্প্রে করতে হবে। প্রোফেক্স সুপারকে আপনারা জমিতে স্প্রে করতে পারেন। লেদা পোকার আক্রমণ যদি জমিতে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম সময়ে আপনারা প্রোফেক্স সুপারকে জমিতে স্প্রে করবেন। আপনাদের জমি যখন এরকম অবস্থার হয়ে গেল, এই যেরকম স্টেজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সময় আপনারা একটা স্প্রে যদি নেন সব থেকে ভালো হবে আপনাদের মটরশুঁটির জন্য। লিভিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির পুষ্টি বলে একটা মাইক্রোরাইজা স্প্রে আছে, সেই স্প্রেটা জমিতে আপনাদেরকে নিতে হবে। একবার স্প্রেটা আপনারা নিয়ে দেখবেন, আপনারা দুর্দান্ত কাজ পাবেন। পুষ্টি 20 গ্রামের প্যাকেট থাকে, সেই পুষ্টিকে একবার জমিতে স্প্রে আপনারা করবেন এবং তারপরে মোটামুটি 4 থেকে 5 দিন পরে একটা পিজিআরের স্প্রে নেবেন, যেটা ভিডিওর আগে আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, এরপরে কথা বলবো জমিতে আপনারা ভিটামিনের স্প্রে কীরকমভাবে নেবেন। ভিটামিনের স্প্রের কথা আছে। প্রথমত তো জমিতে আপনাদের জমি যখন এরকম যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, মটরশুঁটি যদি এরকম হয়ে গেল, তারপরে আপনারা দেখবেন জমিতে রোগ পোকার আক্রমণ নাই, মাছির আক্রমণের জন্য ওষুধ অলরেডি স্প্রে করে দিয়েছেন, তারপরে আপনারা জমিতে একটু পিজিআরের ব্যবহার করবেন। পিজিআর হিসাবে আপনারা লিভিক্স কোম্পানির হিউমিনাল গোল্ড, যেটাতে হিউমিক এবং ফলভিক অ্যাসিড আছে, এইটাকে ব্যবহার করতে পারেন। হিউমিনাল গোল্ডের স্প্রে জমিতে আপনারা প্রতি 15 লিটার জলে 2 ml প্রতি লিটার জল হিসাবে মিশিয়ে 15 লিটার জলে 30 ml মিশিয়ে জমিতে একবার স্প্রে করবেন, আপনারা অনেক ভালো কাজ পাবেন। ডাল জাতীয় ফসলে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রে যদি করেন তাহলে সব থেকে ভালো আপনাদের ফসলের পক্ষে হয়। মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রের জন্য আপনারা নিতে পারেন ফ্লাস্কে প্রতি 15 লিটার জলে 2 গ্রাম প্রতি লিটার জল হিসাবে মিশিয়ে 2 গ্রাম প্রতি লিটার জল হিসাবে মিশিয়ে 15 লিটার জলে 30 গ্রাম হারে মিশিয়ে আপনারা জমিতে ফ্লাস্কে স্প্রে করতে পারেন। ফ্লাসের স্প্রে আপনাদের জমিতে থাকতে হবে। ফ্লাস বাদ দিয়ে আপনারা নিউবুন লিকুইড অনুখাদ্য আছে, লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট, এই মাইক্রোনিউট্রিয়েন্টটাকেও জমিতে আপনারা স্প্রে করতে পারেন। প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে জমিতে একবার পুরো স্প্রে আপনারা করে দেবেন। এ হলো আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রের জন্য আপনারা এইগুলোকে ব্যবহার করতে পারেন। কিংবা আপনারা যদি নিউবুন বা ফ্লাস আপনাদের ওইখানে পাচ্ছেন না, তাহলে যেগুলোতে আপনাদের লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন ধরুন মলিবেডেনাম, জিঙ্ক, বোরন, এরকমের যে লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এইগুলোর স্প্রে আপনাদের জমিতে আপনারা করতে পারেন। বন্ধুরা, আপনাদের মটরশুঁটি যখন ছোট অবস্থায় থাকবে তখন দেখবেন অনেক সময় মটরশুঁটির গোড়াতে পচন হয়ে যায়, পচতে খুঁজে, এবং এই সমস্যাটা মূলত ছত্রাক ঘটিত কারণের জন্য হয়ে থাকে। তার জন্য আপনাদেরকে ছত্রাকনাশকের ব্যবহার জমিতে করতে হবে। ছত্রাকনাশক হিসাবে আপনারা মেটালক্সিল ম্যাঙ্কোজেব যে আছে, মেটালক্সিল ম্যাঙ্কোজেবের সাথে লিভিক্স কোম্পানির কাটিং এডকে মিশিয়ে গোড়াতে আপনারা পুরো ভিজিয়ে একবার স্প্রেটা করে দেবেন। দেখবেন আপনাদের আরও অন্য গাছগুলোতে এই সমস্যাটা আসছে না। অনেক গাছে দেখবেন গোড়া পচে যাচ্ছে, এরকম টাইপের সমস্যা আপনাদের জমিতে হতে পারে। সেইখানে আপনারা মেটালক্সিল ম্যাঙ্কোজেবের সাথে কাটিং এডকে মিশিয়ে একবার জমিতে স্প্রে করে দেবেন। মেটালক্সিল ম্যাঙ্কোজেব বা সাইমোক্সিনিল ম্যাঙ্কোজেব এগুলোর সাথে কাটিং এডকে মিশিয়ে জমিতে একবার পুরো আপনারা গোড়ায় ভিজিয়ে পুরো একবার স্প্রেটা নেবেন, দেখবেন আপনাদের জমিতে গোড়া পচা সমস্যাটা ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে মটরশুঁটির জমি তৈরি কিভাবে করবেন, কীটনাশকের ব্যবহার কিভাবে নেবেন, পিজিআরের ব্যবহার কিভাবে করবেন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রে আপনারা কখন করবেন। জমিতে যদি গোড়া পচা সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কিসের স্প্রে করবেন। আজকের ভিডিওটা
অনেকগুলো ব্যাপারেই ডিসকাশন করলাম। আমাদের এই আলোচনাটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এবং পরবর্তী ভিডিওটা কীরকমভাবে আমি বানাবো বা কী টপিক নিয়ে বানাবো এই ব্যাপারে যদি কমেন্ট করেন তাহলে সেই টপিক নিয়ে আমি পরের ভিডিওটা ক্রিয়েট করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।